নমস্কার। রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আগের গল্পে অপরিসীম ভালোবাসা দেওয়ার জন্য। তাই আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের ভূত ৭৩ এই বইটি থেকে নেওয়া ভৌতিক নাকি ভেলকি এই গল্পটি আমরা শুনতে চলেছি। তবে চলুন আর দেরি কেন, শুনে নেওয়া যাক ভৌতিক নাকি ভেলকি। এটি একটি সত্য ঘটনা, প্রখ্যাত হস্তি শিকারী ডব্লিউ বাগলে সাহেবের। তার বিগ গেম হান্টিং ইন দ্য সেন্ট্রাল আফ্রিকা এই পুস্তকে লিপিবদ্ধ করেছেন। স্মিথ নামের এক শিকারী বন্ধু তার কাছে বলেছিলেন, আমরা স্মিথের মুখ থেকেই গল্পটি তুলে দিলাম। হ্যাঁ, আফ্রিকায় অনেক বিচিত্র ঘটনা ঘটে। তখন আমি ছিলাম কঙ্গো প্রদেশে। সেখানে গ্রিবিঙ্গি ও চারি নদী পরস্পরে মিলেছে। সেখানে আমরা পেয়েছিলাম একখানা খালি বাড়ি, সাধারণ বাড়ি, তার উপর ঘাসের ছাওয়া চাল ও চারিদিকে বেষ্টন করে বারান্দা। প্রথম দিনে আমার মালপত্র বারান্দাতেই তোলা হয়। পাহারা দেওয়ার জন্য সেখানে রইল 2জন বেয়ারা। রাত 9টা বাজতেই নৈশভোজনের পর শয্যায় গিয়ে আশ্রয় নিলাম এবং ঘুমিয়ে পড়তে খুব একটা বিলম্ব হলো না। কিন্তু খানিক পরেই ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম বাইরে থেকে বন্ধ দরজার ওপরে আঁচড়াআঁচড়ির শব্দ। চেঁচিয়ে জিজ্ঞেস করলুম, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া নেই। শুধু শব্দটা হঠাৎই থেমে গেল। ভাবলাম কোনো জন্তু জানোয়ার হয়তো। তাই আর মাথা না ঘামিয়ে আমি আবারই ঘুমিয়ে পড়লাম। কিন্তু অল্পক্ষণ পরেই আবার সেই আঁচড়ের শব্দ। আমি হতবাক হয়ে গেলাম এবং আবার শুধলাম, কে কে? সেই প্রথমবারের মতো কোনো সাড়া মেলে না। উঠে আলো জেলে ঘরের দরজাটা খুললাম। আমি কেউ কোথাও নেই। বারান্দায় শুয়ে আছে কেবল আমার 2জন বেয়ারা। কিছুতেই বুঝতে পারলাম না। তারপর দরজা বন্ধ করে আলো না নিভিয়ে আমি আবার গিয়ে বিছানাতে শুয়ে পড়লাম। কিন্তু মিনিট কয়েক যেতে না যেতে সেই শুরু হলো আবার সেই আওয়াজ। সত্যি বলতে এবারে বড্ড রাগ হয়ে গেছিল। লাফ মেরে বিছানা থেকে উঠে গালাগালি দিতে শুরু করলাম এবং দরজা খুললাম। সেই এক, সব ফাঁকা। রাত খা খা করছে। চারিদিকের বারান্দায় এক চক্কর দিয়ে এলাম দ্রুতপদে। বেয়ারারা তেমনি নিদ্রিত। নেই আর কোনো জনপ্রাণ। এবারে রীতিমতো হতবম্বের মতো ঘরে এসে বসলাম। কেউ নেই, তাহলে শব্দটা কি করে আসে? শেষে এ কথাই ভাবছি। তারপরে আবার সেই শব্দ, এক শব্দ। এবার বিছানা ছেড়ে জ্বালাতন হয়ে চিৎকার করলাম, দূর হ, দূর হ, এই বলে, নইলে বন্দুকের গুলিতে তোর মাথার খুলি উড়িয়ে দেব। শ্মশানের ফল ফুল একটা কণ্ঠস্বরে শুনলাম, ও মিস্টার স্মিথ, আপনি কি আমায় ভুলে গেছেন? মনে নেই ওই ভঙ্গিতে আমি কাকে এইসব দৃশ্য দেখিয়েছিলাম। সিয়েরলিয়নে একজন কালা আদমির সঙ্গে পরিচয় হয়েছিল। মনে হলো তারই কণ্ঠস্বর। স্থানীয় লোকেদের বিশ্বাস সে হচ্ছে জুজু মানুষ, মানে অলৌকিক জাদু জানে আর কি। আমি বললাম, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুমি কোথায়? বাইরে গিয়েও তো আমি তোমাকে দেখতে পেলাম না। উত্তর এলো, হতে পারে, কিন্তু আমি এখানেই আছি। আচ্ছা, একটু সবুর করুন, আমি আপনাকে আরও কিছু দেখাবো। বিছানা থেকে নেমে চেয়ারের ওপর বসে আমি আরও কিছু দেখবার জন্য অপেক্ষায় রইলাম। এখানে ঘরের ভেতর থেকে আর একটা ঘরে যাওয়ায় মাঝখানে একটা দরজা রয়েছে। সেই দিকে তাকিয়ে দেখি কি আশ্চর্য, দরজার মাথার উপরে রয়েছে একটা কালো আদমির মুখ। অবাক হয়ে ভাবছি, এই কালো করে সম্ভব হলো? এই জায়গায় তার আবির্ভাব? হঠাৎ সে জিভ বের করে আমাকে ভেঙচি কাটতে লাগলো। না, এত বাড়াবাড়ি আর সহ্য করা সত্যি অসম্ভব। আমি তেরিয়া হয়ে তার দিকে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মুখখানা। সেই দরজাটা খুলে ফেলতেই তার পেছনে দৃষ্টি নিক্ষেপ করেও কারোর একটা টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না। আবার দরজা বন্ধ করে চেয়ারের ওপর এসে বসে পড়লাম, দস্তর মতো ভ্যাবা চাকা খাওয়ার মতো।
কে হেসে উঠল আচমকা। চোখ খুলে দেখি দরজার টাঙে সেই আবার কালো মুখ, আবার আমাকে সে একভাবেই ভেঙচি কাটছে। এবারে আমি চেয়ার থেকে আর উঠলাম না, নাচারের মতো বসে রইলাম চুপচাপ। একটু পরেই মুখখানা আবার মিলিয়ে গেল। কে বলল মেঝের দিকে তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখলাম মস্ত একটা সাপ সরসর করে আমার চেয়ারের দিকে এগিয়ে আসে। তখন আমি বেশ বুঝলাম এসব হচ্ছে আমার চোখের ভ্রান্তি। তবুও সাপটা যেন চেয়ারের কাছে এসে পড়ল। আমি পা দুটো তাড়াতাড়ি ওপরে তুলে নিলাম। পরদিন দুপুরে ডিস্ট্রিক্ট কমিশনার ও তার শাসনকর্তার ওখানে আমার ভোজনের নিমন্ত্রণ। তাদের কাছে প্রকাশ করলাম গত রাতের কথা। আমিও যা ভেবেছিলাম তারা একই বলল। কেউ আমাকে নিয়ে মজা করছে। শেষে স্থির হলো আজ রাতে পাহারা থাকবে ওই বাড়িখানার চারদিকে। সেখান থেকে 20 গজ দূরে আরও একখানা খালি বাড়ি রয়েছে। সেখানেও হাজির থাকবেন 2 জন শ্বেতাঙ্গ রাজকর্মচারী। আর রাতে যদি আবার সেই রকম শব্দ হয় আমি যেন খুব চিৎকার করে বলি, কে ওখানে? তৎক্ষণাৎ কর্মচারীরা বেগে ছুটে আসবেন আমার বাড়ির দিকে, এবং বাড়ির চতুর্সীমার মধ্যে কাউকে দেখতে পেলেও পাহারাওয়ালারা তাকে বন্দুক থেকে অগ্নিবর্ষণ করবেন না। আবার রাত হলো। যথাসময় আমিও শয্যা গ্রহণ করলাম। কেটে গেল মিনিট 15। তারপরেও শুরু হলো দরজার ওপরে সেই আঁচড়াআঁচড়ি। চিৎকার করে উঠলাম আমি উচ্চ কণ্ঠস্বর। দ্রুত পদে ছুটে এলেন শ্বেতাঙ্গ কর্মচারীরা, হাতে তাদের রিভলভার। চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কাকে ধরবে? কোথাও নেই জনমানব। তারপর 1 সপ্তাহ কাল আমি সেই বাসায় বাস করেছিলাম। রোজ রাতেই এই ঘটনা ঘটত অমনি। সবই অলৌকিক ঘটনা, কিন্তু আমি সেসব আর আমলে আনতাম না। আহারের পর বিছানায় গিয়ে শুয়ে পড়তাম আর বলতাম, আর নয়, এবারে বিদায় হও, আমি এখন ঘুমোতে চাই। আর সঙ্গে সঙ্গে কিছু শুনতে বা দেখতে পেলাম না। আর একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে, আমি আসবার আগে এখানে কোনো উৎপাত হয়নি। আমার পরেও বাড়িতে বাসা বেঁধেছিলেন একজন শ্বেতাঙ্গ ডাক্তার। তখনও ঘটেনি কোনো আজব ঘটনা। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক নাকি ভেলকি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য। গল্প সূত্রধার, গল্পপাঠ এবং পোস্টার ডিজাইনে আমি অয়ন। আবহ সঙ্গীতে শঙ্খ। পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও। নমস্কার।